রাজ্য থেকে শুরু করে দেশ এই মুহূর্তের বাছাই করা কিছু এক্সক্লুসিভ খবর তুলে ধরবো আপনাদের কাছে। প্রত্যেকটি আপডেট বিস্তারিত জানবো, তার আগে রাখবো একটি ছোট রিকোয়েস্ট। অবশ্যই এটা লাইক করতে ভুলবেন না, নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন, তার সাথে সাথে পাশের বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না। তো চলুন বিস্তারিত খবরগুলো এক এক করে জেনে নেওয়া যাক। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন প্রকল্পের নাম ইঙ্গিত। এই ইঙ্গিত প্রকল্পে ব্যাপক সারা রাজ্যে 10 দিনে পরিষেবা নিয়েছেন প্রায় 11,000 রোগী। নাম রেখেছিলেন ইঙ্গিত, আর ইঙ্গিতেই যে এত কাজ হবে তা আন্দাজ করতে পারা যায়নি। প্রকল্প শুরুর মাত্র 10 দিনের মধ্যেই রাজ্যের প্রায় 11,000 গ্রামবাসী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্প ইঙ্গিত নামক প্রকল্পে টেলিমেডিসিনের মাধ্যমে চিকিৎসার সুযোগ নিয়েছেন। দেখা গিয়েছে বিশেষজ্ঞ চিকিৎসকদের থেকে টেলিমেডিসিনের মাধ্যমে চিকিৎসা পেয়ে রোগ মুক্তির তালিকায় গ্রামের মহিলাদের সংখ্যাটাই বেশি। প্রায় 69% মহিলা বিভিন্ন রোগ থেকে সুস্থ হয়েছেন এই টেলিমেডিসিন পরিষেবার মাধ্যমে। প্রধানত গ্রামের নাগরিকদের নিখরচায় বাড়ির কাছের স্বাস্থ্যকেন্দ্র থেকে উন্নত চিকিৎসার পরিষেবা পাওয়ানোর উদ্যোগেই এই পরিষেবা চালু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। আনুষ্ঠানিকভাবে 2রা আগস্ট টেলিমেডিসিন প্রকল্প ইঙ্গিত চালু করেন। যদিও করোনা আবহে টেলিমেডিসিন পরিষেবা আগেই চালু ছিল রাজ্যে, কিন্তু তা ঢেলে সাজাতে নতুনভাবে এই প্রকল্প শুরু করে রাজ্য সরকার। রাজ্যে মোট 2362টি এমন টেলিমেডিসিন কেন্দ্র রয়েছে, যার মধ্যে 945টি হাব রয়েছে। আর এই সমস্ত হাবের সঙ্গে যুক্ত বিশেষজ্ঞ চিকিৎসকেরা ভিডিও কল করে রোগীর সঙ্গে সরাসরি কথা বলছেন। চিকিৎসকরা রোগ সমস্যা শুনে হোয়াটসঅ্যাপের মাধ্যমে লিখিত প্রেসক্রিপশন পাঠানো হচ্ছে রোগীকে, আর ডাক্তারের সঙ্গে বসা স্বাস্থ্যকর্মী বা নার্স এই প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধের ব্যবস্থা করে দিচ্ছেন। জানা গিয়েছে 69% মহিলা ছাড়াও পুরুষরাও এই পরিষেবার সুযোগ নিচ্ছেন রাজ্য জুড়ে। চলে যাব পরের গুরুত্বপূর্ণ খবরটির দিকে। প্রথা ভেঙে এই প্রথমবার স্বাধীনতা দিবসে যে কাজটি করে ইতিহাস গড়লেন বিমান বসু রাজ্য সিপিআইএম। এই প্রথমবার স্বাধীনতা দিবস উপলক্ষে আলিমুদ্দিন স্ট্রিটে উঠল জাতীয় পতাকা। সিপিএমের রাজ্য সদর দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। উপস্থিত ছিলেন সুজন চক্রবর্তী, মোহাম্মদ সেলিম রাও। যদিও 75 বছরে এই প্রথম স্বাধীনতা দিবস পালনের উদ্যোগ নিল সিপিএম। স্বাধীনতার 75 বছর উপলক্ষে এমনই প্রথা ভাঙ্গা কর্মসূচি নিল সিপিআইএম কেন্দ্রীয় কমিটি। এদিন সারা দেশের সমস্ত পার্টি দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন করছে সিপিআইএম নেতাকর্মীরা। শুধু তাই নয়, স্বাধীনতার 75 বছর পূর্তি উপলক্ষে 1 বছর ধরে নানা কর্মসূচি নিয়েছে বামেরা। ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, সাম্প্রদায়িকতার বিপদ, দেশের স্বাধীনতায় কমিউনিস্টদের ভূমিকা, সমস্ত কিছু নিয়েই চলবে 1 বর্ষব্যাপী এই প্রচার সিপিআইএমের। কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের কাছে পৌঁছে দেব। আর্থিকভাবে দুর্বল ব্যক্তিরাই এতদিন যাবৎ কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পেতেন। আগামী দিনে কেন্দ্র দেশের সব মানুষকেই এই প্রকল্পের আওতায় নিয়ে আসার পরিকল্পনা নিয়েছে বলে প্রধানমন্ত্রী এদিন ভাষণে জানিয়েছেন। স্বাধীনতা দিবসে লালকেল্লার বক্তৃতা থেকে আয়ুষ্মান ভারত প্রকল্পের পরিধি বাড়ানোর সঙ্গেই করোনা আবহে দেশের স্বাস্থ্য পরিকাঠামো উজ্জীবিত করতে দেশের প্রত্যেকটি ব্লকে স্বাস্থ্য পরীক্ষা সংক্রান্ত ল্যাবরেটরি হাসপাতাল করার কথা ঘোষণা করেছেন এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বর্তমানে দেশের বিভিন্ন রাজ্যে চালু রয়েছে কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্প। প্রাথমিকভাবে আর্থিক দিক থেকে দুর্বল গরিব ব্যক্তিদের চিকিৎসার জন্যই আর্থিক সাহায্য করা হয় এই আয়ুষ্মান ভারত প্রকল্পের মাধ্যমে। আগামী দিনে এই প্রকল্পের পরিধি বাড়ানোর কথা জানিয়ে মোদী বলেন, ভবিষ্যতে যাতে দেশের সব মানুষের কাছে আয়ুষ্মান ভারত কার্ড থাকে তা নিশ্চিত করাই হবে সরকারের লক্ষ্য। তো বুঝতেই পারছেন, রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্যসাথী কার্ড কিন্তু রাজ্যের প্রত্যেকটি মানুষকে দেওয়া হয় চিকিৎসার জন্য 5 লক্ষ টাকা করে বছরে। সেই কার্ডে কিন্তু ভরে দেওয়া হয় রাজ্য সরকারের তরফ থেকে, বিনামূল্যে সাধারণ মানুষ কিন্তু চিকিৎসা করতে পারে। সেরকমই একটি প্রকল্প কেন্দ্রের মোদী সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্প। তবে পার্থক্য হচ্ছে, আয়ুষ্মান ভারত প্রকল্প দেশের প্রত্যেক মানুষকে দেওয়া হতো না, শুধুমাত্র দুর্বল গরিব মানুষদেরকেই বেছে বেছে কার্ড দেওয়া হতো। এবার থেকে দেশের প্রত্যেকটি নাগরিককেই, প্রত্যেকটি মানুষকেই স্বাস্থ্যসাথী কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় আনা হতে পারে বলে প্রধানমন্ত্রী কিন্তু এদিন ঘোষণা করেছেন। সারা বছরই এবার তৈরি করতে পারবেন স্বাস্থ্যসাথী কার্ড। স্থায়ী কেন্দ্র তৈরি করছে কলকাতা পুরসভা। নাগরিকদের সুবিধার্থে স্বাস্থ্যসাথী কার্ড তৈরির স্থায়ী কেন্দ্র তৈরি করতে চলেছে কলকাতা পুরসভা।
আর ওই কেন্দ্র থেকে এবার সারা বছরই নাগরিকরা স্বাস্থ্যসাথী কার্ড তৈরি করতে পারবেন, এমনটাই জানাচ্ছেন কলকাতা পুরসভা। আগামী 20 আগস্ট থেকে চালু হয়ে যাবে নতুন এই কেন্দ্র। কলকাতা পুর ভবনের পাশে অবস্থিত রক্সি সিনেমার দোতলায় সেন্টার চালু হয়ে যাবে, এমনটাই জানিয়েছেন কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম। এর পাশাপাশি কলকাতা পুরসভার তরফে আধার তৈরি তার ত্রুটি সংশোধন কেন্দ্র তৈরিও করা হচ্ছে। সপ্তাহে 6 দিন ধরে কেন্দ্রগুলোতে স্বাস্থ্যসাথী কার্ড, আধার কার্ড তৈরি কিংবা সংশোধনের কাজ করা চলবে। এ প্রসঙ্গে কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ঘোষণা মেনে শুরু হওয়া দুয়ারে সরকারের স্বাস্থ্যসাথীর কার্ড তো তৈরি করা যাবেই, স্বাস্থ্যসাথীর আবেদন যেমন নেওয়া হচ্ছে তেমনই চলবে। আর রক্সি সিনেমা হলে তৈরি নয়া কেন্দ্রে সারা বছরই স্বাস্থ্যসাথী কার্ড তৈরি কিংবা আধার সংশোধনের কাজ করা হবে। স্বাস্থ্যসাথী কার্ডে অনেকের নামের বানান ভুল, ঠিকানা ভুল রয়েছে, তাদের কার্ডও এখানে সংশোধন করা হবে। আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন? আপনার জেলাতেও স্থায়ী এরকম স্বাস্থ্যসাথী কার্ড তৈরি করার সেন্টার আপনার দরকার কিনা, অবশ্যই সেই মতামত আপনারা ভিডিও নিচে কমেন্ট বক্সে আমাদের জানাতে ভুলবেন না। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে নবান্নে চায়ের আমন্ত্রণ জানালেন মুখ্যমন্ত্রী। রাজনৈতিক বিরোধীর আবহে থেকে সরে গিয়ে এই আমন্ত্রণ সৌজন্যমূলক বলছে নবান্ন। রাজভবনে রবিবার স্বাধীনতা দিবসের চা চক্রে বিজেপির দিলীপবাবু, তথাগত রায় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উপস্থিত ছিলেন। সূত্রের দাবি, দিলীপবাবু তথাগতবাবুর সঙ্গে সৌজন্য বিনিময় করেছেন মুখ্যমন্ত্রী। শুভেন্দুর সঙ্গে সেসব কিছুই হয়নি মুখ্যমন্ত্রীর। দিলীপবাবু জানান, মুখ্যমন্ত্রী প্রথমে তাকে সম্বোধন করে ডাকেন, তারপরে হালকা মেজাজে উভয়ের মধ্যে প্রাতঃভ্রমণ, শরীরচর্চা, খাওয়া দাওয়া ইত্যাদি নিয়ে কথা হয়। জানা গিয়েছে, নবান্নে চা পানের আমন্ত্রণ ছাড়াও মমতা বিজেপির রাজ্য সভাপতিকে নিজের বাড়ির কালী পূজায় আগাম আমন্ত্রণ জানিয়ে রেখেছেন। দেশ এবং বিদেশে দেশের স্বনির্ভর গোষ্ঠীগুলোর পণ্য পৌঁছে দিতে তৈরি হবে ই কমার্স প্ল্যাটফর্ম, ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। দেশের গ্রামগুলোর 8 কোটি স্বনির্ভর গোষ্ঠী যাতে ভারত এবং বিদেশে তাদের উৎপাদিত পণ্য বিক্রি করতে পারে, সেজন্য একটি ই কমার্স প্ল্যাটফর্ম তৈরি করবে কেন্দ্রীয় সরকার। 75তম স্বাধীনতা দিবসে লালকেল্লার প্রাচীর থেকে জাতীয় উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে কথাই জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, গ্রামীণ অর্থনীতিকে নতুন করে গড়ে তুলতে ভারতকে সর্বশক্তি একত্রিত করে নিয়োজিত করতে হবে। তিনি বলেছেন, আজ দেশের গ্রামগুলোর দ্রুত পরিবর্তন হচ্ছে। গত কয়েক বছরে রাস্তা, বিদ্যুতের মতো সুবিধা গ্রামগুলোতে পৌঁছে গিয়েছে। এখন অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক গ্রামগুলোকে তথ্যের ক্ষমতা দিচ্ছে এবং সেখানে ইন্টারনেটও পৌঁছে যাচ্ছে দ্রুত। গ্রামগুলো থেকে উঠে আসছে ডিজিটাল উদ্যোগ। গ্রামগুলোর 8 কোটি স্বনির্ভর গোষ্ঠীর বিভিন্ন পণ্য উৎপাদন করে। দেশ এবং দেশের বাইরের বাজারে এইসব পণ্য যাতে সহজে পৌঁছতে পারে, সেজন্য সরকার একটি ই কমার্স প্ল্যাটফর্ম গড়ে তুলবে বলে প্রধানমন্ত্রী এদিন ঘোষণা করেছেন। আজ থেকেই রাজ্য জুড়ে শুরু হচ্ছে দুয়ারে সরকার কর্মসূচি। এবারের দুয়ারে সরকার কর্মসূচির মূল আকর্ষণ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জালিয়াতি রুখতে মেনে চলতে হবে কিছু নিয়ম, জানিয়ে দিল নবান্ন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জালিয়াতি রুখতে আগেই সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী। প্রয়োজনীয় ফর্ম যাতে নকল না করা হয় তার জন্য ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার। কোনো ধরনের সমস্যা থাকলে সেই অভিযোগ জানানোর জন্য নির্দিষ্ট হেল্পলাইন নম্বরও দিয়েছে নবান্ন। এক ঝলকে দেখে নেওয়া যাক কীভাবে রোখা যাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জালিয়াতি। আজ থেকে রাজ্য শুরু হচ্ছে দুয়ারে সরকার প্রকল্পের শিবির। এই শিবিরের বিশেষ ব্যবস্থা থাকছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদনের জন্য। সেখানকার নির্দিষ্ট কাউন্টার থেকে যে ফর্ম পাওয়া যাবে তা পূরণ করে সেখানে আপনাকে জমা দিতে হবে। বাইরে থেকে অনলাইনে ডাউনলোড করা ফর্ম কিন্তু হবে না। কোনোভাবেই যাতে কোনো উপভোক্তা প্রতারিত না হন তার জন্য প্রত্যেকটি ফর্মে কম্পিউটার জেনারেটেড ইউনিক বা আলাদা আলাদা নম্বর দেওয়া থাকছে। সেই নম্বর রাখা থাকবে সরকারি আধিকারিকদের কাছেও। ফলে কারো কাছে ফর্ম আপনি জেরক্স করে নিলেও কিন্তু সেই ফর্ম হবে না। আপনাকে ফর্ম কিন্তু সেই দুয়ারে সরকার কর্মসূচিতে গিয়ে সেখানে সরকারি আধিকারিকের কাছ থেকেই নিতে হবে। নবান্ন সূত্রে খবর, বেশ কয়েকটি জায়গা থেকে নির্দিষ্ট হেল্পলাইনে অভিযোগ আসছে যে টাকার বিনিময়ে ফর্ম বিক্রি করা হচ্ছে। এ বিষয়ে আগে থেকেই সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে জেলা শাসকদের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই উপভোক্তাদের সতর্ক করে দিয়ে জানিয়েছেন তারা যেন কোনোভাবেই কারো কথায় প্রতারিত না হন। কেবলমাত্র লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের শিবির থেকেই ফর্ম পাওয়া যাবে, অন্য কোনো ফর্ম কিন্তু গৃহীত হবে না। এই বিষয়ে ইতিমধ্যে জেলা শাসকদের কড়া নজর রাখার জন্য ফের নির্দেশ দিয়েছে নবান্ন। তো আপনাদের জানিয়ে রাখি, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কিন্তু
গোটা রাজ্যের মহিলারা আবেদন করতে পারবে। হাত খরচের জন্য প্রত্যেক মাসে 500 টাকা করে পেয়ে যাবে ওবিসি এবং জেনারেল ক্যাটাগরির মহিলারা। যারা SC ST মহিলা রয়েছেন তারা কিন্তু প্রত্যেক মাসে 1000 টাকা করে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। এবং আরেকটা কথা আপনাদের বলে রাখি, আজ থেকে রাজ্য জুড়ে দুয়ারে সরকার কর্মসূচি শুরু হচ্ছে। যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই তারা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট নতুন করে খুলতে পারবেন দুয়ারে সরকার কর্মসূচির মাধ্যমেই। দেখে নেব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর। প্রেসিডেন্ট ঘানির ইস্তফা, পালিয়ে গেলেন দেশ ছেড়ে। অবশেষে তালিবানদের কবজায় গোটা আফগানিস্তান। অবশেষে তালিবানের কবজায় আফগানিস্তান। 20 বছর পর ফের মসনদে ফিরল তারা। রবিবার কাবুলের দোরগোড়ায় তালিবান উপস্থিত হওয়ার পরেই বোঝা গিয়েছিল অপেক্ষা আর সামান্যই। তালিবানের এক মুখপাত্র জানিয়ে দেন, জনবহুল কাবুলে যুদ্ধ করতে চায় না তালিবানরা। আলোচনার মাধ্যমেই আফগান সরকারের সঙ্গে ক্ষমতার হস্তান্তর চায় তারা। এরপরই আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি ইস্তফা দিয়ে দেন। আর এরপরে আফগানিস্তানে তালিবান শাসনের নয়া অধ্যায়ের সূচনা হলো। আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হচ্ছেন আলী আহমেদ জালালি। এদিকে আফগানিস্তানের বিভিন্ন জেলে বন্দি তালিবানদের ইতিমধ্যে মুক্তি দেওয়া শুরু হয়ে গেছে। রাস্তায় নেমেছে মুক্তিপ্রাপ্ত বন্দীদের ঢল। যোদ্ধাদের হিংসা এড়ানোর নির্দেশ তালিবান শীর্ষ নেতৃত্বের। প্রেসিডেন্ট ভবন ঘিরে ফেলেছে তালিবান সেনা ইতিমধ্যেই। দ্রুত সরানো হচ্ছে আফগানিস্তানে থাকা ভারতীয়দের। শেষ এয়ার ইন্ডিয়া বিমান কাবুল ছেড়ে ইতিমধ্যেই ভারতে ফিরে এসেছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। শনিবার রাতে মাজারি শরীফ এবং রবিবার সকালে জালালাবাদের মতো দুটি গুরুত্বপূর্ণ শহর দখল করে ফেলেছিল তালিবানরা। তখনই বোঝা গিয়েছিল সম্ভবত সেদিনই কাবুলে ঢুকে পড়বে তালিবানরা। সেই আশঙ্কা সত্যি করেই কাবুলে প্রবেশ করলো তালিবান। গত কয়েকদিনেই পরিষ্কার হয়ে গিয়েছিল বিষয়টা। তালিবানের দখলদারির দাপটে শীঘ্রই যে কাবুলে উঠতে চলেছে তালিবানদের পতাকা, তা একরকম নিশ্চিন্তই হয়ে গিয়েছিল। দেশের স্বার্থে তালিবানকে ক্ষমতা ভাগাভাগি করে নেওয়ার প্রস্তাব দিয়েছিল আফগান সরকার। সেই অবস্থায় দাঁড়িয়ে কার্যত অসহায় আফগানিস্তানের প্রশাসন। কান্না ভেজা গলায় দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেন প্রেসিডেন্ট আশরাফ গনি। তিনি আক্ষেপে সুরে জানান, গত 20 বছরে যা যা ফিরে পাওয়া গিয়েছিল তা সবই আবার হারিয়ে গেল। বিসমিল্লাহির রহমানির রহিম। অবশেষে জেনে নেব ওয়েদার রিপোর্ট। প্রথমে উত্তরবঙ্গের দিকে চোখ রাখবো। আবহাওয়া দপ্তরের সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, আজ উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারের কোনো জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া দার্জিলিং, কালিম্পংয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ জেলার কোনো জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ 17 আগস্ট মঙ্গলবার দার্জিলিং, কালিম্পংয়ের কোনো জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। বাকি সব জেলার কোনো জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামী দিন 5 উত্তরবঙ্গের দিনের তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন হবে না। চোখ রাখবো দক্ষিণবঙ্গের দিকে। 17 আগস্ট মঙ্গলবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস আপাতত নেই। তবে সবকটি জেলার কোনো জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও হতে পারে। উত্তরবঙ্গের মতো দক্ষিণবঙ্গ আগামী দিন 5 দিনের তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন হবে না। কলকাতা আশেপাশের এলাকার এদিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ সাধারণভাবে মেঘলা থাকার সম্ভাবনা, 2-1 পশলা বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 34 ডিগ্রি সেলসিয়াস এবং 27 ডিগ্রি সেলসিয়াস।